এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এসএসসি 25 ওয়ান শট প্রোগ্রামে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আবিদা আপু। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বই পড়া। দেখিয়ে বুঝতে পারছো, আজকে আমরা বই পড়ার একদম সব কিছু নিয়ে আলোচনা করব। বই পড়ার প্রবন্ধটি নিয়ে আমাদের সবার মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে, এবং আসলে এই বই পড়ার প্রবন্ধের মাধ্যমে আমাদের লেখক আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন বা আমাদের কি জানাতে চেয়েছেন, এটা নিয়েও আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তো আজকের এই ক্লাসে আমরা পুরো গল্পটা নিয়ে একটা সারমর্ম করব। তারপর সিকিউ হ্যাক্স নামে একটা পার্ট রেখেছি, যেখানে কি কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো আমরা জানবো, এবং প্রচুর পরিমাণে বোর্ডের প্রশ্ন সলভ করব। তাহলে এই অধ্যায় সম্পর্কে আমাদের আর কোনো রকমের প্রবলেম থাকবে না। তাহলে চলো, তোমরা আমাকে দেখতেই পাচ্ছ, আমাকে চিনো, আমার পরিচয়, এবং চলো আমরা এই প্রবন্ধতে কি বিষয় নিয়ে লেখক আলোচনা করেছেন সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, বই পড়া প্রবন্ধটির নাম শুনলেই আমাদের কাছে মনে হয় আচ্ছা বইয়ের কোনো একটা গুরুত্ব বা বই পড়লে আমাদের কি হবে, এরকম কিছু একটা হয়তো গল্পের মধ্যে বলা হয়েছে, কারণ গল্পের নাম দেখলেই আমরা বুঝতে পারছি যে এখানে বই পড়া সম্পর্কে কিছু একটা বলা হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরতে পেরেছো, এখানে আসলে বই পড়ার যে গুরুত্ব এবং তাৎপর্য সেটা উপস্থাপন করা হয়েছে। এখন বই পড়ার গুরুত্বটা কি, তাৎপর্য কি? আমরা তো সবাই ছোটবেলা থেকে বই পড়ি, তাই না? তো এখানে আবার আলাদা করে বই পড়ার গুরুত্বটা বলার কি আছে? মনেই হতে পারে আমাদের এরকম, আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন চলে আসতে পারে। কিন্তু দেখো, ছোটবেলা থেকে তুমি কয়টা এক্সট্রা বুক পড়েছো বলো তো? আমরা কিন্তু সব সময় ক্লাস 1 থেকে ধরে একদম এই যে ক্লাস 10 পর্যন্ত শুধুমাত্র আমরা স্কুলে যে বইগুলো দিচ্ছে সেগুলোই পড়ছি। আমরা কি আলাদা করে কোনো গল্পের বই পড়ে থাকি, কোনো উপন্যাসের বই পড়ে থাকি, কোনো কবিতার বই পড়ে থাকি? পড়ি না, কারণ সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে না, এই জন্যই কিন্তু আমরা পড়ি না। আমরা সব সময় শুধুমাত্র সার্টিফিকেটের জ্ঞান অর্জন করার জন্য আমরা সব সময় শুধু মুখস্থ করতে থাকি। এই ব্যাপারটাকে আমাদের যে লেখক প্রমোদ চৌধুরী, তিনি এই যে ব্যবস্থাটা আছে সেটার সমালোচনা করেছেন, যে না, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের জন্য আমাদের বই পড়া উচিত না, আমাদের আরও এক্সট্রা জ্ঞান অর্জনের জন্য, আমাদের মনকে শান্ত করার জন্য, আমাদের মস্তিষ্ককে ভালো রাখার জন্য আমাদের বই পড়ার গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। ঠিক আছে, এবং চলো এই যে বই পড়া যে প্রবন্ধটি আছে, এখান থেকে পরীক্ষায় কী ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটা তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিব। সেটাকে বলা হচ্ছে সিকিউ হ্যাক্স। এখন প্রথমত দেখো, 1 নম্বর অপশন আমি কি রেখেছি, একটু মনোযোগ দাও। বলা হয়েছে আত্মিক উন্নতি বিধানে বা যথার্থ শিক্ষিত হতে আত্মার সমৃদ্ধির জন্য বই পড়ার গুরুত্ব। এখন দেখো, তোমার প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে এমন একটা প্রশ্ন দেওয়া থাকতে পারে যেখানে হয়তো বই পড়ার কোনো গুরুত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে, অথবা দেখা গেছে এমন একটা ছেলে অথবা একটা মেয়ের কথা বলা হচ্ছে যে সবসময় ভালো ভালো বই পড়ে এবং তার এক্সট্রা জ্ঞান অর্জন করছে। তো এই ব্যাপারগুলোর সাথে তোমাকে বলা হতে পারে গ এবং ঘ নাম্বার প্রশ্নে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের মিল আছে। তাহলে তুমি বই পড়ার গুরুত্ব দেখেই, লাইব্রেরির গুরুত্ব দেখেই সেটা বুঝতে পেরে যাবে যে এটা তোমার পাঠ্য বইয়ের বই পড়ার অন্তর্ভুক্ত, এবং সেখানে কোন পার্টের সাথে সেটা গুরুত্বপূর্ণ। এখন যদি বলা হয়ে থাকে, ধরো তুমি একজন ছেলে যার নাম হচ্ছে কি বলতে পারি আমরা, সাকিব বলতে পারি। সাকিব নামের একটা ছেলে যে সবসময় অনেক বেশি বই পড়ে, সে প্রাতিষ্ঠানিক বইয়ের পাশাপাশি এক্সট্রা বই পড়ে থাকে, তাহলে কি তার জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে আমরা বলবো উদ্দীপকের যে বিষয়টি আছে সেই বিষয়টির সাথে আমার পাঠ্য বইয়ের আত্মিক উন্নতি সাধনে বা যথার্থ শিক্ষিত হতে বা আত্মার সমৃদ্ধির জন্য বই পড়ার যে গুরুত্ব কতটুকু সেই অংশটার সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তারপরে 2 নম্বর দেখো, শিক্ষার ফল হাতে হাতে পাওয়ার প্রবণতা। এমন দেখা যেতে পারে যে এরকম একজন চরিত্রের কথা বলা হলো যে ক্লাসে সবসময় বই নিয়ে ব্যস্ত থাকে, মানে ক্লাসের পড়া নিয়ে ব্যস্ত থাকে, সে কখনো বাইরে যায় না, সে কোনো লাইব্রেরিতে গিয়ে পড়তে যায় না। তো এই ব্যাপারগুলোর জন্য দেখা যায় যে বলা হইতে পারে গ এবং ঘ নাম্বার প্রশ্নে উদ্দীপকের ব্যক্তির সাথে তোমার পাঠ্য বইয়ের
কোন গল্পের মিল আছে এবং কোন চরিত্রের দিক থেকে মিল আছে, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো যে শিক্ষার ফল হাতে হাতে পাওয়ার যে প্রবণতা, এই দিক থেকে উদ্দীপকের সাথে আমার পাঠ্য বইয়ের বই পড়া গল্পের একটা মিল দেখতে পাচ্ছি। এইভাবে তারপরে দেখো, যদি এরকম হয় যে বই পড়ার গুরুত্ব নিয়ে বলা হচ্ছে, সাহিত্য পড়ার গুরুত্ব নিয়ে কথা বলা হচ্ছে, তখন তুমি বলবা যে উদ্দীপকের বিষয়টির সাথে আমার পাঠ্য বইয়ের যেই বই পড়া গল্পটি আছে সেখানে সাহিত্য চর্চার যে গুরুত্ব, সেই গুরুত্বের বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। দেখো, এভাবে আমি তোমাদেরকে ঠিক 5টা পয়েন্ট করে দিয়েছি। এই 5টা পয়েন্টের বাইরে সৃজনশীল আর কোনো প্রশ্ন আসবে না। এটা একদম তোমরা ধরে নিয়ে রাখতে পারো যে শিক্ষার প্রকৃত যে উদ্দেশ্য অর্জনে যে ব্যর্থতা বা বিদ্যা গলাধকরণ, এরকম হতে পারে যে কোনো একটা স্কুলের শিক্ষক সে সারাক্ষণ শুধুমাত্র তোমাদেরকে পড়াচ্ছে, অথবা তোমার মা অথবা তোমার বাবা সারাদিন ধরে তোমাকে শুধু বই পড়ার ক্ষেত্রে, অর্থাৎ স্কুলের বই পড়ার ক্ষেত্রে তোমাকে অনেক বেশি জোর দিচ্ছে, তাহলে সেই দিকটাতে পাঠ্য বইয়ের সাথে কোন দিকের মিল আছে? এই যে শিক্ষা যে গলাধকরণ, যে বেশি বেশি করে মুখস্থ করার যে ব্যাপারটা, এই মুখস্থ করার ব্যাপারটাকে কিন্তু উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের একটা মিল আছে, এইভাবে কিন্তু তুমি বলতে পারো। এবং সর্বশেষে দেখো, আমাদের পাঠ্য বইয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে লাইব্রেরি প্রতিষ্ঠার যে গুরুত্ব, সেই গুরুত্বটার কথা কিন্তু বলা হয়েছিল, তাই না? তো এই লাইব্রেরি প্রতিষ্ঠা কেন প্রয়োজন? কারণ আমরা যদি বই পড়তে চাই তাহলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে লাইব্রেরির দরকার হবে, এবং সেই লাইব্রেরি থেকে কিন্তু আমরা কি করতে পারবো? আমাদের মন মতো আমাদের পছন্দের বইগুলো পড়তে পারবো এবং সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে দেখো, এক্ষেত্রে তোমাদের যে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের সাথে মিল আছে সেটা তোমাকে বলতে হবে, এবং দ্বিতীয়ত কোন টপিকের সাথে মিল আছে, কোন বিষয়টির সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ, সেটা কিন্তু তোমাকে এক কথায় উত্তর দিতে হবে। তাহলে তুমি কিন্তু একটা সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাওয়া কিন্তু সম্ভব। যদি তুমি জ্ঞানমূলক অ্যান্সার করতে পারো তাহলে একটা প্রশ্নে কি তুমি 10-এ 10 পাবা, এটা 100% তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। কিন্তু তুমি যদি এরকম বলো যে উদ্দীপকের সাথে আমার পাঠ্য বইয়ের বই পড়া প্রবন্ধের মিল আছে, নিচে বিশ্লেষণ করা হলো, তাহলে কিন্তু তোমাকে এখানে টিচার ফুল মার্ক দিবেন না। যদি তুমি কোন বিষয়ের সাথে সামঞ্জস্য আছে, সেটা কি সাহিত্য চর্চার গুরুত্বের প্রতি, নাকি লাইব্রেরি প্রতিষ্ঠার গুরুত্বের প্রতি, নাকি হচ্ছে তোমার এই যে শিক্ষা যে গলাধকরণ প্রক্রিয়ার সাথে মিল আছে, নাকি আত্মিক বিধানে বা সুশিক্ষিত হতে বই পড়ার গুরুত্ব, এই বৈশিষ্ট্যের সাথে মিল আছে, এই সব কিছু যদি তুমি ডাইরেক্ট যদি লিখতে পারো তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আশা করছি এই পুরো গল্পটা সারমর্মটা তোমরা বুঝে গেছো, এবং সারমর্মের সাথে সাথে তোমরা সিকিউ হ্যাক্সও শিখে গেছো। এখন আমরা কি নিয়ে আলোচনা করব? বরাবরের মতো আমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব, এবং সেখান থেকে আরও নতুন নতুন অনেক জিনিস শেখার চেষ্টা করব। বিগত সালের প্রশ্নগুলো থেকে আমরা কেন বেশি বেশি পড়ব? কারণ এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয়। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, এই পুরো গল্পতে, এই বই পড়া গল্পটার কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডেই এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে তোমরাও ধরে নিয়ে রাখতে পারো যে তোমাদের বোর্ডেও এই টপিক থেকে 100% প্রশ্ন চলে আসবে। তাহলে চলো আজকে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করব। এখন আমরা চলে যাব আমাদের প্রথম প্রশ্নে। বলা হচ্ছে, কিসের স্পর্শে মানুষের মন প্রাণ সঞ্জীব সতেজ ও সরাগ হয়ে ওঠে? এটা বই পড়া প্রবন্ধের একটা লাইন থেকে প্রশ্নটা করা হয়েছে। সেখানে লেখক বলেছিলেন যে আমরা যখন আনন্দের সংস্পর্শে আসি, আমাদের মন আমাদের প্রাণ যখন আনন্দ খুঁজে পায়, তখন কি হয়? আমাদের শরীরে একটা চাঙ্গা ভাব আসে না? এখন দেখো, তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছে, তোমার মন ভীষণ খারাপ, পড়াশোনায় মন বসছে না। এখন যদি তোমাকে 5 স্টার হোটেলে নিয়ে আমি খাওয়াই, তাহলে কি তোমার মন ভালো থাকবে? অবশ্যই ভালো হবে না। কিন্তু ধরো আজকে তোমার মনটা অনেক খুশি, তুমি তোমার বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছো, তুমি একটা বই পড়ে আজকে কমপ্লিট করে ফেলেছো, তোমার মনটা অনেক বেশি খুশি। তখন তোমাকে যদি আমি একটু নুডলসও খেতে দেই, একটা ধরো আমি যদি পান্তা ভাত দিয়েও তোমাকে ভাত দেই, তোমার কিন্তু খেতে ভালো লাগবে, কারণ তোমার মনটা সেখানে ভালো। তো কিসের স্পর্শে আসলে মানুষের মন প্রাণ সঞ্জীব সতেজ ও সরাগ হয়ে ওঠে? সেটা হচ্ছে আনন্দের স্পর্শে আসলে। কিসের স্পর্শে? আনন্দের। এখানে দেখো অপশনগুলো খুবই কনফিউজিং, কেননা আমরা অনেক সময় মনে করতে পারি যে আমাদের যে প্রবন্ধটি আছে বই পড়া, সেখানে হয়তো সাহিত্যের কথা বলা হয়েছে, তারপর সেখানে লাইব্রেরির কথা বলা হয়েছে, হয়তো সাহিত্য এবং লাইব্রেরি থেকে কোনো একটা উত্তর হতে পারে, কিন্তু না, এটা আমাদের বইয়ের যে গল্পটি আছে সেই গল্পের একটা লাইন থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। সো লাইনে যেটা বলা হয়েছে সেটাই তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এই দুটা
দুইটা কি সাহিত্য এবং লাইব্রেরি কিন্তু বাদ, এবং অর্থ এখানে বাদ পড়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি পাঠ্য বইয়ের মতে আমাদের অ্যান্সার কিন্তু হবে আনন্দ। কি হবে তাহলে চলো সঠিক উত্তরটা একটু দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে আনন্দ। অর্থাৎ আনন্দের সংস্পর্শে যখন আমরা আসি তখন আমাদের মন সঞ্জীব সতেজ এবং সরাগ হয়ে ওঠে। বলো এই প্রশ্ন কি আর কখনো ভুল হবে? কখনো ভুল হবে না। তাহলে চলো নেক্সট আমরা চলে যাই, নিচের কোন রচনাটি আলাদা শ্রেণীর? আলাদা শ্রেণীর প্রশ্নটার মধ্যে একটা কেমন যেন একটা ভাব মনে হচ্ছে না? তোমার কাছে মনে হতে পারে আপু বই পড়া, মমতাদি, নিমগাছ, সুবা এই তিনটাই তো আমাদের পাঠ্য বইয়ের গল্প, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা আলাদা শ্রেণীর কোনটা? তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিচ্ছি। দেখো সুভা যে গল্পটা আছে এখানে কিন্তু একজন বাক প্রতিবন্ধীকে নিয়ে কথা বলা হয়েছে, এবং এই বাক প্রতিবন্ধী মানুষরা যে আমাদের সমাজে অবহেলিত সেটা আমরা সবাই জানি। তার মানে এটা একটা গতানুগতিক নিয়মে লেখা একটি গল্প। নিম গাছ, দেখো নিম গাছের মধ্যেও কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে আসলে ঘরের গৃহিণীদেরকে আমরা সবাই কি করি, যার যার প্রয়োজন মতো তাদেরকে ব্যবহার করি, কিন্তু তাদেরকে আমরা কেউ গুরুত্ব দেই না। এটা কিন্তু বাস্তব, তাই না? এটাও গতানুগতিক নিয়মে লেখা একটি গল্প। মমতাদি, এখানে কিন্তু আমরা দেখি যে আসলে যে তোমার শ্রেণী বিভাগটা, যে উচ্চ শ্রেণীর মানুষদের সাথে নিম্ন শ্রেণীর মানুষদের যে একটা বিভেদ আছে, তাদের মধ্যে যে একটা কি থাকে, একটা শ্রেণীগত একটা ধর্মগত পার্থক্য থাকে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এটাও কিন্তু একটা গতানুগতিক নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। এখন বলো এই যে বই পড়া প্রবন্ধটাতে আমরা কি দেখি বলো তো? স্বভাবত এখানে বইয়ের গুরুত্ব নিয়ে অথবা বই নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু লেখক এই পুরো গল্পতে আমাদের যে এই যে পুরো ভারতবর্ষে, পুরো উপমহাদেশে, পুরো বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে তার সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে এই যে শিক্ষাটা আমরা গ্রহণ করছি এটা আমাদের জন্য ঠিক নয়, এখানে আমাদেরকে প্রচুর পরিমাণে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে, আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে সুশিক্ষিত হতে হবে। যে কথাগুলো কিন্তু সবাই বলে না, এটা একটু গতানুগতিক ধারার থেকে বাইরে। এজন্য আমরা যদি বলি নিচের কোন রচনাটি আলাদা শ্রেণীর, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বই পড়া। দেখো তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি বই পড়া। তাহলে নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। বই পড়া প্রবন্ধে উল্লিখিত মা চরিত্রটি কার বা কিসের প্রতিনিধিত্ব করে? আমরা দেখতে পেরেছিলাম তাই না, একজন মা তার সন্তানকে জোর করে খাওয়াচ্ছে, কি বলতো, গরুর দুধ খাওয়াচ্ছে। এখন বাচ্চার তো মায়ের দুধ প্রয়োজন, কিন্তু তার মা মনে করছে যে গরুর দুধটা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এজন্য তাকে এক ঢুকের পর এক ঢুক, এক ঢুকের পর এক ঢুক দিচ্ছে, এবং যখন খাওয়ানো হয় তখন সেটা বমি করে দেয়। তখন আমরা কিন্তু দেখি যে এই যে মা চরিত্রটি, এই মা চরিত্রটির সাথে আমাদের দেশের কোন ব্যবস্থার একটা মিল আছে বলতো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন অপশনগুলো দেখি, বলা হচ্ছে অভিভাবকের মিল আছে, শিক্ষা পদ্ধতির মিল আছে, শিক্ষকের মিল আছে, নাকি শিক্ষা প্রণেতার মিল আছে। এখন তোমার কাছে মনে হতে পারে মা হচ্ছে আমাদের অভিভাবক, হয়তো এটার অ্যান্সার অভিভাবক, কিন্তু না, এখানে মাকে একটা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে মা যে তার সন্তানকে জোর করে খাওয়াচ্ছে এবং সন্তান সেটাকে বমি করে দিচ্ছে, এই জিনিসটার সাথে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা তার একটা মিল আছে। অর্থাৎ আমাদের টিচাররা এত এত নোট দিয়ে দেয় আমাদেরকে, সেটা আমরা ধুমায় মুখস্থ করি এবং পরীক্ষার হলে গিয়ে সেটাকে আমরা বমি করে দিই, অর্থাৎ মুখস্থ লিখে আসি। এটার সাথে আমরা বলবো যে আমাদের দেশের যে শিক্ষা পদ্ধতি তার একটা মিল আছে। পারবা না বলো? অনেক ইজি কিন্তু। দেখো এইভাবে যদি আমরা বিশ্লেষণ করে করে পড়ি তাহলে কোনো প্রশ্নতেই কিন্তু আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। নেক্সট আমরা চলে যাই, দেখো উত্তর কিন্তু শিক্ষা পদ্ধতি। নেক্সট প্রশ্নে চলে যাই। প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না? উদরপূর্তি মানে কি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, নাহলে আমরা প্রশ্নের অর্থই বুঝতে পারবো না। উদর শব্দের অর্থ হচ্ছে পেট। উদর শব্দের অর্থ কি বলতো? উদর শব্দের অর্থ হচ্ছে আমাদের যে পেট, এই পেট। আর পূর্তি মানে হচ্ছে ভরাট করা, ভরাট করা। এখন দেখো বলা হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে কোন জিনিসটা আমাদের পেট ভরাতে পারে না? বলো তো কোন জিনিসটা আমাদের পেট ভরাতে পারে না? সাহিত্য, লাইব্রেরি, শিক্ষা, নাকি জীবন ও শক্তি? কোনটা বলো তো? তোমাদের কাছে মনে হতে পারে আচ্ছা এটা মনে হয় সাহিত্য হতে পারে, এটা মনে হয় লাইব্রেরি হতে পারে, কারণ বই পড়া প্রবন্ধে তো সাহিত্যের কথা বলা হয়েছে, লাইব্রেরির কথা বলা হয়েছে, এখন শিক্ষাও হইতে পারে, জীবনী শক্তি হইতে পারে। তাহলে চলো আমরা এটার অ্যান্সারটাকে সেটা দেখে নিব। দেখো সাহিত্য হচ্ছে এটার অ্যান্সার। কেন বলো তো? এখন এই যে দেখো শিক্ষা, আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনা করার পর কিন্তু আমরা চাকরি করি, চাকরি করার ফলে কি হয়, আমরা অর্থ উপার্জন করি, সেটা কিন্তু আমাদের পেট ভর্তি করার ক্ষেত্রে কাজে লাগে। এবং লাইব্রেরিতে কি হইতে পারে?
লাইব্রেরিটা অ্যান্সার কেন হবে না সেটা আমি সাহিত্যের সাথে তোমাকে সম্পৃক্ত করে দেবো, এবং জীবনী শিখতি এটাও কিন্তু অ্যান্সার হবে না। দেখো সাহিত্য কোথায় পাওয়া যায়? সাহিত্য কিন্তু লাইব্রেরিতে পাওয়া যায়। তার মানে লাইব্রেরিটাও কিন্তু আমাদের উদরপূর্তির কাজে লাগে না, কিন্তু লাইব্রেরির আগে গুরুত্ব পাবে কোনটা? লাইব্রেরির আগে গুরুত্ব পাবে সাহিত্য। দেখো কারণ সাহিত্য কোথায় থাকে? সাহিত্য লাইব্রেরিতে থাকে, কারণ বই কোথায় সাজানো থাকে? লাইব্রেরিতে সাজানো থাকে। এই জন্য আমরা যখন বলবো যে আমাদের কোন জিনিসটা উদরপূর্তি মানে আমাদের পেট ভরাতে পারে না, সেটা হচ্ছে সাহিত্য। দেখো তুমি যদি সারাদিন ধরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়তে থাকো, কবিতা পড়তে থাকো, তোমার কি পেট ভরবে? কখনো কিন্তু পেট ভরবে না। অর্থাৎ লেখকের মতে সাহিত্য কখনো আমাদের উদরপূর্তি অর্থাৎ পেট ভরাতে সাহায্য করতে পারে না। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সাহিত্য। বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি? আমরা জানি আমাদের পাঠ্য বইয়ে বলা হয়েছে প্রমোদ চৌধুরীর যে সাহিত্যিক যে ছদ্মনামটা সেটার নাম কি বলতো? সেটার নাম হচ্ছে আমাদের বীরবল। এবং বনফুল কার সাহিত্যিক ছদ্মনাম বলতো? রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা আমরা সবাই জানি। তো এই বীরবল হচ্ছে আমরা কাকে বলে থাকি? প্রমোদ চৌধুরী। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের কাছে, আমরা অনেকেই ভুলে প্রমোদ চৌধুরীকে প্রথম চৌধুরী বলে ফেলি, এটা কিন্তু একদমই করা যাবে না। আর কারা কারা ভুলে এতদিন পর্যন্ত প্রমোদ চৌধুরীকে প্রথম চৌধুরী বলতা তারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে, ঠিক আছে? তো চলো, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কিন্তু আমরা পেয়ে গেলাম বীরবল, ঠিক আছে? এবং তার যে সবুজপত্র পত্রিকা ছিল সেটা কিন্তু আমাদের যে সাহিত্য জগতে অনেক বড় একটা অবদান রেখেছিল, এটা মনে রাখবা। এবং এই প্রমোদ চৌধুরীর যে লেখক পরিচিতিটা আছে, তোমার বইয়ের যে লেখক পরিচিতিটা আছে, এটা কিন্তু ভালো করে তুমি পড়ে ফেলবা, ঠিক আছে? তার জন্ম, তার মৃত্যু, তারপরে হচ্ছে কি তার সাহিত্যকর্ম, তারপরে হচ্ছে তিনি তার ছদ্মনামটা কি ছিল, যদি গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার পেয়ে থাকেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তুমি কি করে ফেলবা? আয়ত্ত করে ফেলবা, ঠিক আছে? তারপরে দেখো বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কি ছিল? আমরা যদি বই পড়তে চাই আমাদের কি করতে হবে? অবশ্যই যেখানে বই আছে সেখানে যেতে হবে। এখন বই কোথায় থাকে বলো তো? নিয়মিত বই কিনাতে যাইতে হবে, বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে, বেশি করে বই প্রকাশ করতে হবে, নাকি বই বেচা কেনার জন্য সেমিনার করা লাগবে? বই বেচা কেনার জন্য সেমিনার এখানে তো কখনোই আমরা যাব না, জানি। বেশি করে বই প্রকাশ করা, যদি এত এত বই প্রকাশ করি কিন্তু আমরা যদি না কিনি তাহলে সেটাকে কখনো পড়বো? আমরা পড়বো না, তাহলে এটাও বাদ। নিয়মিত বই কিনে যদি আমরা না পড়ি তাহলে সেটার কি কোনো গুরুত্ব আছে? হাত নাই। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা। অর্থাৎ আমরা যদি দেখো তুমি একটা রাস্তা দিয়ে প্রত্যেকদিন স্কুলে যাচ্ছ, সেই রাস্তায় 2টা লাইব্রেরি আছে, তোমার কি একদিনও মনে হবে না যে একটু লাইব্রেরিতে গিয়ে দেখি তো কি কি বই আছে? তো যত বেশি লাইব্রেরি থাকবে আমাদের সামনে, আমরা কিন্তু তত বই পড়ার প্রতি আগ্রহ জন্মাবে আমাদের। এই জন্য লেখক বলেছেন বই পড়ার অভ্যাস আমাদের বৃদ্ধি করার ক্ষেত্রে বেশি বেশি করে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। তারপরে চলে যাই, সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে বলতে লেখক কি বুঝেছেন? লেখক বলেছেন, দেখো কত বড় একটা কথা বলেছেন, যে সাহিত্য যদি আমরা পড়ি, এই সাহিত্যের মধ্যে আমরা আমাদের এই যে জাত মানে হচ্ছে আমাদের যে জাতি গোষ্ঠীটা আছে, এই পুরো গোষ্ঠীটা মানুষ হবে, অর্থাৎ মানুষে রূপান্তরিত হবে। কিসের মাধ্যমে? সাহিত্য পড়ার মাধ্যমে। এটা কিন্তু বলে নাই যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো পড়লে আমরা মানুষ হতে পারবো, সেটা কিন্তু বলে নাই। বলা হয়েছে সাহিত্য পড়ে আমরা কিন্তু কি হইতে পারবো? মানুষ হইতে পারবো। এখন দেখো অনেক বড় একটা কথা বলেছে, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? মানসিক প্রফুল্লতা অর্জন, মানবিক চেতনা সৃষ্টি, বুদ্ধিবৃত্তিকে জাগানো, নাকি মানসিক সুস্থতা লাভ করা? দেখো সাহিত্য পড়লে তোমার কি হবে? তোমরা এখনো ছোট, অনেকেই হয়তো সাহিত্য পড়ো নাই, তো যারা বড় হয়ে পড়বা এবং তোমাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই তোমরা সাহিত্য পড়বা। যখন তোমরা কোনো সাহিত্য পড়বা তার মাধ্যমে কিন্তু তোমার ভিতরে যে মানবিক যে চিত্তটা আছে সেটা জাগ্রত হবে। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আপু মানবিক চিত্ত মানে কি? মানবিক চিত্ত মানে হচ্ছে তোমার ভিতরে কি মায়া, মহব্বত, কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটা ভুল, কি তোমার করা উচিত, কি তোমার করা উচিত না, এই জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে কি হবে? জাগ্রত হবে। তো এই জন্যই বলা হচ্ছে যে মানবিক চেতনা সৃষ্টির জন্য আমাদের কি করতে হবে? আমাদের বেশি বেশি করে সাহিত্য পড়তে হবে। আমরা যদি বেশি বেশি করে সাহিত্য চর্চা করি তখনই কি করতে পারবো? আমাদের মনের ভিতরে আমরা মানবিক চেতনাটা কি করতে পারবো? ক্রিয়েট করতে পারবো। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে মানবিক চেতনা সৃষ্টি।
ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্নে চলে যাই। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে। নির্জীব করে ফেলা মানে কি? নির্জীব করে ফেলা মানে হচ্ছে মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না, মানে অলস করে ফেলা। কি করে ফেলা? অলস। আমি যদি একদম সহজ কথায় বলতে চাই, অলস করে ফেলা মানে অলস হয়ে যাওয়া, কিছু পড়তে ভাল লাগে না, কিছু করতে ভাল লাগে না। তো বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করে ফেলছে কোন জিনিসটা বলো তো? তোমার কাছে মনে হয় না যে আমি ছোটবেলায় এত দৌড়াতাম, এত খেলাধুলা করতাম, কিন্তু এখন আমার কিচ্ছু ভাল লাগে না, আমার কারোর সাথে কথা বলতে ভাল লাগে না, আমার বাইরে খেলতে ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না। এটা কেন ভাল লাগে না বলো তো? এই যে নির্জীবতা, এটা কেন ক্রিয়েট হয়ে গেছে? দেখো, অর্থের জন্য, শিক্ষার জন্য, অভিভাবকের জন্য নাকি শিক্ষকের জন্য? এটার উত্তর হচ্ছে লেখক বলেছেন আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার জন্য আমরা শুধু মুখস্থ করতে থাকি, সারাদিন বইয়ের মধ্যে মাথা গুজাই দিতে থাকি। আমাদের মা বাবারা আমাদেরকে সারাদিন বই পড়ো বই পড়ো বই পড়ো, রেজাল্ট ভালো করতে হবে, এরকম করে চাপ দিতে থাকে, যার কারণে আমরা নির্জীব হয়ে যাই, আমাদের আর কোনো কাজ করতে ভালো লাগে না। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু হবে শিক্ষা। অর্থাৎ এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেটার জন্য আমরা দিন দিন নির্জীব হয়ে যাচ্ছি। তারপরে দেখো লেখক কি বলতেছেন। বই পড়ার প্রবন্ধ অনুসারে জাতির প্রাণের যথার্থ স্ফূর্তি লাভের উপায় কি? যথার্থ স্ফূর্তি মানে কি? স্ফূর্তি মানে হচ্ছে স্পিরিট আসা। আমাদের একটা জাতির মধ্যে একটা স্পিরিট কখন আসবে বলো তো? কখন সম্ভব? লেখক কি বলেছেন বই পড়া প্রবন্ধে? উদরপূর্তি করানোর মাধ্যমে, অর্থাৎ তুমি পেট ভরে ভাত খেলে কি তোমার মধ্যে একটা স্পিরিট আসবে? আমরা তো অনেক সময় দেখা যায় পেট ভরে ভাত খেলে আমাদের ঘুম চলে আসে। আচ্ছা, মনকে সজাগ ও সবল রাখা, শিক্ষার উল্টো টান টানা, কাব্য চর্চা করা। দেখো, আমরা আমাদের যে জাতিটা আছে তাদের প্রাণ যথার্থ স্ফূর্তি অর্থাৎ যথার্থ স্পিরিটটা কখন আসে? যখন আমাদের দেহ ভালো থাকে, আমাদের মন ভালো থাকে, আমাদের মন মানসিকতা ভালো থাকে। অর্থাৎ আমরা যখন আমাদের মনকে সজাগ ও সবল রাখতে পারবো, তখনই কিন্তু আমাদের ভিতরে একটা স্পিরিট আসবে, কাজ করার একটা কি আসবে, একটা মানে আমাদের মনের মধ্যে এখনই কাজ করতে হবে, এখনই পড়াটা শেষ করতে হবে, এখনই বাজারটা করে নিয়ে আসি, এখনই আমার রুমটা গুছায় ফেলি। যখন তোমার মন ভালো থাকবে তখন সব কিছু করতে ভালো লাগবে। সো আমাদের জাতিকে স্ফূর্তি, জাতির যে জাতিসত্তাটা আছে তারা স্ফূর্তি কখন পাবে? যখন তাদের মনকে সজাগ এবং সবল রাখতে পারবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে বেশি? এটা তোমরা সবাই জানো, যারা যারা বই পড়া প্রবন্ধটি পড়েছো তারাই কিন্তু বুঝতে পারবা যে এই লাইনটা লেখক কেন ব্যবহার করেছেন। দেখো, আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? আচ্ছা, হাসপাতালের চাইতে, স্কুলের চাইতে, কলেজের চাইতে নাকি বিশ্ববিদ্যালয়ের চাইতে? লেখক বলেছেন যে এই যে লাইব্রেরিটা প্রতিষ্ঠা করবেন আপনারা, এই লাইব্রেরির গুরুত্ব কিন্তু হাসপাতালের চেয়ে কোনোভাবে কম না। যেমন আমাদের শরীরে যদি একটা রোগ দেখা দেয়, আমরা কোথায় যাই বলো তো? দৌড়ে হসপিটালে চলে যাই। ঠিক আছে, আমাদের আজকে মাথা ব্যথা, হসপিটালে দৌড়, পা ব্যথা, হসপিটালে দৌড়, আমরা হসপিটালে দৌড়াতে থাকি। কিন্তু যখন আমাদের মন খারাপ থাকে, যখন আমাদের মনে ব্যথা লাগে, যখন আমাদের কোনো কিছু ভাল লাগে না, তখন আমরা কোথায় যাব? তখন কি আমরা হসপিটালে যাই না, রুমের মধ্যে দরজাটা বন্ধ করে চুপটি মেরে বসে থাকে, তাই না? তো লেখক বলছেন এই যে তোমার মনকে ভালো রাখতে হলে, তোমার মস্তিষ্ককে ভালো রাখতে হলে তোমাকে কি, তোমার ভিতরে হচ্ছে সজাগ এবং সবল রাখতে চাইলে তোমাকে বেশি বেশি সাহিত্য পড়তে হবে। সাহিত্য পড়া মানে বেশি বেশি বই পড়া, এবং বই কোথায় পাওয়া যায়? লাইব্রেরিতে পাওয়া যায়। তাহলে আমরা কোথায় যাব? বেশি বেশি লাইব্রেরিতে যাব। অর্থাৎ এই হাসপাতালের চেয়ে কিন্তু লাইব্রেরির গুরুত্ব কোনো দিক থেকে কম নয়। তাহলে আমরা এটার উত্তর কি বলবো? আমরা এটা উত্তর বলবো হাসপাতালে। ঠিক আছে, নেক্সট চলে যাই। নেক্সট প্রশ্নে আমরা, বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা হয়? আচ্ছা বলো তো, নীতির চর্চা আমরা কোথায় করে থাকি? আমরা কি স্কুলে গিয়ে নীতির চর্চা করি? আমরা কি রাস্তাঘাটে নীতি চর্চা করি? গুহার মধ্যে বসে নীতি চর্চা করি? না। নীতিটা মানে কি? নীতি মানে হচ্ছে নৈতিকতা। নীতি মানে কি? নীতি মানে হচ্ছে নৈতিকতা। নৈতিকতা। এখন বলো তো, নৈতিকতা আমাদেরকে কারা শিখিয়ে থাকেন? আমার দাদা দাদি শিখিয়ে থাকেন, বাবা মা শিখিয়ে থাকেন, বড় ভাই শিখিয়ে থাকেন, আমার বোন শিখিয়ে থাকেন, তাই না? ধরো তুমি তোমার মায়ের কাছ থেকে 10টা টাকা নিয়ে চলে গেছো না বলে। এখন তোমার মা বলবেন, বাবা না বলে কিন্তু এভাবে টাকা নেওয়া যায় না, কারণ এটাকে চুরি হিসাবে গণ্য করা হয়।
তখন তুমি কি করলা, তুমি বুঝতে পারলা যে না বলে কারো কোনো জিনিস ধরতে নেই, তার মানে এটা একটা চুরি হয়ে যায়। এই যে তুমি নৈতিকতার শিক্ষাটা পেলে, সেটা কোথা থেকে পেলে? আমার নিজের ঘর থেকে, আমার নিজের মা বাবার কাছ থেকে, আমার মুরব্বীদের কাছ থেকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? মন্দিরে, মসজিদে, ঘরে নাকি গুহায়? তাহলে অ্যান্সার হবে ঘরে। এই যে অ্যান্সার ঘরে। দর্শনের চর্চা কোথায় হয় বলো তো? এখন তোমার কাছে প্রশ্ন চলে আসতে পারে, আপু দর্শন মানে কি? দর্শন মানে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে যুক্তি তর্ক উপস্থাপন করা, জ্ঞান অর্জন করা, দেন হচ্ছে কোনো একটা বিষয়কে মানে তুমি ডিটেলস জানা, এই ব্যাপারটাকে বলা হচ্ছে দর্শন চর্চা। তো এই দর্শন চর্চা একসময় মানুষ কোথায় করতো? গুহায় বসে করতো। কারণ তুমি যখন জনগণের মাঝখানে থাকবে, জনবহুল জায়গা থাকবে, চিল্লাচিল্লির মাঝখানে থাকবে, তখন কিন্তু তুমি কি করতে পারবে না? এই জিনিসগুলো নিয়ে ভাবতে পারবা না। কোনো বিষয় নিয়ে যুক্তি তর্ক এগুলো নিয়ে ভাবতে গেলে একটা কি দরকার? একটা শান্ত পরিবেশ দরকার। যেমন এখন আমরা ঘরে বসে করি, আগেরকার সময়ে যারা হচ্ছে বিভিন্ন দার্শনিক ছিল, তারা গুহায় বসে দর্শন চর্চা করত। তাহলে আমরা কি বলবো? লাইব্রেরিতে, ঘরে, গুহায় নাকি জাদুঘরে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে গুহায়। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদেরকে বুঝিয়েছিলেন বলো তো? ডেমোক্রেসি শব্দের অর্থকে আগে আমাদেরকে জানতে হবে। ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র। কি বলতো? গণতন্ত্র। গণতন্ত্র। এবং এই গণতন্ত্র সর্বপ্রথম কারা প্রতিষ্ঠা করেন সেটা কি আমরা জানি? সেটা হচ্ছে ইংরেজরা। ইংরেজরাই কিন্তু সর্বপ্রথম যে গণতন্ত্রের চর্চা করা, অর্থাৎ জনগণের যে একটা মতামত আছে সেটা সরকারকে নিতে হয়, তাই না? জনগণ যেটা চাইবে সেটাই হবে। যেমন ধরো আমরা শেখ হাসিনাকে চাই নাই, তার মানে শেখ হাসিনা পদত্যাগ করে ফেলছে। এখন যদি ইউসুফ সরকারকে আমরা না চাই, তাহলে ইউসুফ সরকারও পদত্যাগ করবে। অর্থাৎ এটা হচ্ছে গণতন্ত্র চর্চা, অর্থাৎ সাধারণ মানুষের মতামত নেওয়া। কিন্তু একটা সময় ছিল যে রাজারা যেটা ভালো মনে করতো তারা সেটাই করত, বাদশারা যারা ছিল তারা যেটা ভালো মনে করতো জনগণের জন্য তারা সেটাই করতো। এখানে জনগণের কথার কোনো গুরুত্ব ছিল না। কিন্তু এটাকে চেঞ্জ করেছিল কারা? এটাকে চেঞ্জ কিন্তু করেছিল ইংরেজরা। তার মানে ডেমোক্রেসির যে গুরুরা, তাদের কথা বলতে আসলে লেখক ইংরেজদেরকে বুঝিয়েছেন। কাদেরকে বুঝিয়েছেন? ইংরেজদেরকে বুঝিয়েছেন। তারপরে চলে যাই আমরা সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি বলতো? আমরা কেন সাহিত্য চর্চার আনন্দটা থেকে বঞ্চিত হয়ে যাই? সাহিত্য চর্চা করতে আমাদের কেন ভাল লাগে না? আমাদের গল্প পড়তে ভাল লাগে না, উপন্যাস পড়তে ভাল লাগে না, কবিতা পড়তে ভাল লাগে না, আমাদের শুধু ফোনে গেম খেলতে ভাল লাগে, ফোনে স্ক্রলিং করতে ভাল লাগে, এই তো ভাল লাগে, তাই না? তো এই সাহিত্য চর্চার আনন্দটা, এই সাহিত্য পড়লে যে আমাদের মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়, সেটা আমরা কেন ফিল করতে পারি না বলো তো? জাতির জীবনী শক্তি হ্রাস করা হয় বলে, সমাজের জীবনী শক্তি হ্রাস করা হয় বলে, জ্ঞানের ভান্ডার শূন্য করা, ধনের ভান্ডার শূন্য করা। এখানে দেখো, আমাদের যখন নিজেদের জীবনী শক্তিটা, মানে আমরা আসলে জীবনের মানেটাই বুঝি না, আমাদের আসলে কি করা উচিত, আমরা কিভাবে নিজেদেরকে আপডেট করতে পারবো, কিভাবে আমরা এই পৃথিবীর মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারবো, সেটা কিন্তু আমরা অনুভব করি না। আমরা সারাদিন বন্ধুদের সাথে গেম খেলতে পছন্দ করি, ফেসবুকে কারো কমেন্টে রিপ্লাই দিতে পছন্দ করি, লাইক দিতে পছন্দ করি, কিন্তু এটা একটা জাতির লক্ষ্য কখনো হতে পারে না। এই যে ধরো, আমরা যখন আমাদের লক্ষ্যটাকে ভুলে যাই, আমাদের কি করা উচিত সেই জিনিসটাকে যখন আমরা ভুলে যাই, তখনই কিন্তু আসলে এই সাহিত্য চর্চার আনন্দটা আমরা আর খুঁজে পাই না। কি পাই না? সাহিত্য চর্চার আনন্দ আমরা আর খুঁজে পাই না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জাতির জীবনী শক্তি হ্রাস করা। জাতির জীবনী শক্তি হ্রাস করা। তারপর চলো নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখানে একটা কি দেওয়া হচ্ছে? একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একটু অনুচ্ছেদটা পড়ে নেই। রিমা একজন সচেতন মা। রিমা একজন সচেতন মা। তার একমাত্র মেয়ে আনু অষ্টম শ্রেণীতে পড়ে। তিনি আনুকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন। বিভিন্ন উপলক্ষে মেয়েকে তিনি বই উপহার দেন। এরকম মা বাবা আসলে খুব কম আছে। যেমন আমার মা বাবা কখনোই আমাকে কোনো বই গিফট করে নাই, কখনো না। এটা আমার সাথেও হয়েছে। আমার বাবা সারা জীবন আমাকে শুধু বলেছে যে স্কুলের বই পড়ো, স্কুলে ফার্স্ট হইতে হবে, রোল 1 হইতে হবে, বৃত্তি পাইতে হবে, A+ পাইতে হবে। কিন্তু তারা কখনো আমাকে বলে নাই যে তোমাকে সাহিত্য চর্চা করতে হবে, তোমাকে বেশি বেশি উপন্যাসের বই পড়তে হবে, গল্পের বই পড়তে হবে। এটা কিন্তু বলে নাই। কিন্তু দেখো, আমি যখন বড় হব, আমি যখন মা বাবা হব, আমি যখন কারো মা হব, তখন কিন্তু আমি আমার সন্তানকে কি করব? সাহিত্য চর্চার জন্য বলবো। তো তোমরা যারা আছো, তোমরাও কিন্তু সেই কাজটা করবা। যদি তোমার মা বাবা না করে থাকে, তোমরা যখন মা বাবা হবা, তখন কিন্তু তোমরা সেটা অ্যাপ্লাই করবা।
তো দেখো, বই পড়া প্রবন্ধের আলোকে এই যে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটা লক্ষণীয়, এখানে রিমা হচ্ছে ওই যে আমাদের কার মা বলো তো, আনুর মা। এখন এই আনুর মায়ের মধ্যে আমরা কোন উদ্দেশ্যটা দেখতে পাচ্ছি, মানে তিনি কি উদ্দেশ্যে তার মেয়েকে বই পড়াতে চাচ্ছেন বলো তো? আনুকে যথার্থ শিক্ষিত করার জন্য, আনুর জ্ঞান পরিপূর্ণ করার জন্য, আনুর পরীক্ষার ফল ভালো করার জন্য, আনুকে সকল বিষয়ে পারদর্শী করার জন্য। বলো তো আনুকে কিসের জন্য তিনি আসলে এই যে সাহিত্যের বই পড়াচ্ছেন? কেন? তোমার ভিতর কিন্তু কনফিউশন, এই দুইটা তো হবে না, আমরা জানি কনফিউশন কিন্তু কাজ করছে এই দুইটার মধ্যে। আনুর জ্ঞান পরিপূর্ণ করার জন্য, আনুকে যথার্থ শিক্ষিত করার জন্য। আচ্ছা, জ্ঞান অর্জনটা আমরা কখন করি বলো তো? যখন আমরা যথার্থ শিক্ষিত হতে পারি তখনই কিন্তু আমাদের জ্ঞান অর্জনটা সম্ভব হয়। এখন আমি জ্ঞান অর্জন করলাম, আমি অনেক বই পড়লাম, কিন্তু আসলে আমি সুশিক্ষায় শিক্ষিত হলাম না, তাহলে সেটা কি আমাদের কোনো কাজে লাগবে? এই জন্যই লেখকরা বলেছেন দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। যারা জ্ঞানী মানুষ কিন্তু খারাপ কাজ করে তারা কিন্তু সবসময় পরিত্যাজ্য। এখন তোমার কাছে মনে হতে পারে খারাপ তো কি হয়েছে, উনি তো অনেক ভালো পড়ায়, উনি অনেক পচা কথা বলে, তো কি হয়েছে, উনি তো অনেক ভালো পড়ায়। এটা কিন্তু করা যাবে না। যেই মানুষটা তোমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে সে যতই ভালো পড়াক তাকে তুমি অ্যাভয়েড করে চলবা। তো এই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে আনুকে যথার্থ শিক্ষিত করার জন্যই কিন্তু আনুর যে তার মা রিমা তিনি কিন্তু তাকে সাহিত্য পড়ার জন্য উৎসাহ করেন, তাই না? তারপরে দেখো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। বই পড়ার প্রবন্ধে লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত হলে আনু কি হবে বলো তো? লেখকের ইচ্ছাটা কি ছিল? আমরা যদি বেশি বেশি বই পড়ি তাহলে আমাদের কি হবে? আমরা স্বশিক্ষায় শিক্ষিত হতে পারবো এবং আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আমরা হচ্ছে আমাদের মনকে ভালো রাখতে পারবো, আমাদের দেহকে আমরা কি সুস্থ রাখতে পারবো যদি আমরা বেশি বেশি সাহিত্য চর্চা করি। তো বই পড়ার প্রবন্ধে লেখকের যে ইচ্ছাগুলো ছিল সেগুলো কিভাবে আনুর মধ্যে যাবে, মানে আনু তো এখন বই পড়তেছে, এখন আনুর মধ্যে কিভাবে লেখকের ইচ্ছাটা যাবে দেখো তো? স্বশিক্ষিত হবে নাকি নিষ্কর্মার দলভুক্ত? নিষ্কর্মা মানে হচ্ছে যে কোনো কাজের না। এখন আনু যদি বই পড়ে সে কি স্বশিক্ষায় শিক্ষিত হতে পারবে? অবশ্যই পারবে। সে কি নিষ্কর্মার দলভুক্ত হবে, মানে ওকে দিয়ে কোনো কাজ হবে না এরকম কিছু না? ও কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হবে, অর্থাৎ সে কিন্তু কাজের। তাহলে এটা ভুল। আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে অবশ্যই। যেমন ধরো আমাদের আত্মার একটা অপমৃত্যু হয়ে গেছে, তুমি কি সেটা স্বীকার করো? তোমারও কিন্তু আত্মার অপমৃত্যু হয়ে গেছে অলরেডি, কারণ আমরা বই পড়ি না, সারাদিন শুধু স্কুলের বই পড়তে থাকি, মুখস্থ করতে থাকি, এ প্লাস পাইতে হবে, এ প্লাস পাইতে হবে, কিন্তু আমরা কয়টা সাহিত্য পড়ি? তো আমাদের আত্মাটার কিন্তু মৃত্যু হয়ে গেছে, অপমৃত্যু হয়ে গেছে। তো আনু যদি সবসময় বই পড়ে তার ভিতর কিন্তু অপমৃত্যুটা আমরা দেখতে পাবো না। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 1 এবং 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে চলো এখন দেখে নিই সঠিক অ্যান্সার কি। সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 3। তাহলে চলো নেক্সট প্রশ্নে চলে যাই। আরেকটা উদ্দীপক চলে আসছে। আজকে কিন্তু আমি বলেছি তোমাদেরকে প্রচুর প্রশ্ন সলভ করাবো। এইভাবে বেশি বেশি প্রশ্ন যখন সলভ করবা আমার সাথে, তখন প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে কিন্তু তোমরা একদম মাস্টার হয়ে যাবা, অর্থাৎ সেই অধ্যায়ে তোমাদের আর কোনো রকমের কোনো কিছু কনফিউশন থাকবে না। তাহলে চলো, নাসির সাহেব একটি লাইব্রেরি গড়ে তোলেন। কি করেছে? একটি লাইব্রেরি গড়ে তুলেছেন। তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে মনের যে প্রসারতা দরকার, যা বই পড়ার মাধ্যমে সম্ভব। আমরা যদি যথার্থ শিক্ষিত হতে চাই আমাদের মনটাকে অনেক বড় করতে হবে। দেখবা সংকীর্ণ চিত্ত মানুষজন বেশি দূর যেতে পারে না। তোমরা কি সেটা বিশ্বাস করো? আমি বিশ্বাস করি, কারণ আমি দেখেছি আমার কিছু ফ্রেন্ড ছিল যারা কখনো কাউকে নোটস শেয়ার করতো না, কারোর সাথে কথা বলতো না, কাউকে পড়া বুঝাই দিত না, শুধু সারাদিন নিজেই পড়তো, নিজেই নোট করতো আর নিজের পরীক্ষা নিজে দিত। ওরা কিন্তু ভালো জায়গায় চান্সও পায় নাই, এখন হয়তো কোনো একটা কলেজে পড়তেছে, এবং ওদেরকে কিন্তু আমি বেশি দূর আসতেও দেখি নাই। তো এই কাজগুলো তোমরা করবা না, এখান থেকে শিখো যে মনটাকে অনেক বড় করতে হবে, তাহলে তুমি কিছু শিখতে পারবা। যখন তুমি একটা ব্যাক বেঞ্চারের সাথে কথা বলবা তার সম্পর্কে তুমি জানতে পারবা, যখন তুমি একটা ভালো স্টুডেন্টের সাথে গল্প করবা তার যে জ্ঞানের যেই ধাপ সেটা সম্পর্কে তুমি জানতে পারবা, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে তুমি জ্ঞান অর্জন করতে পারবা। তাহলে সেজন্য তোমার মনটাকে অনেক বড় করতে হবে। তো এই বড় করাটা কিভাবে সম্ভব? শুধুমাত্র বই পড়ার মাধ্যমে। তাহলে দেখো প্রশ্নটা দেখে নিই। উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের যেই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, বই পড়ার প্রয়োজনীয়তা, লাইব্রেরির গুরুত্ব, স্কুল কলেজের গুরুত্ব। না, স্কুল কলেজের গুরুত্ব তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি বই পড়ার প্রয়োজনীয়তা এবং লাইব্রেরির গুরুত্ব। তাহলে অ্যান্সার কি হবে? নিঃসন্দেহে 1 এবং 2। তাহলে আমরা দেখে নেই উত্তর হচ্ছে 1 এবং 2। তাহলে
চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। বই পড়ার প্রবন্ধে যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে। আচ্ছা, বই পড়ার প্রবন্ধে লেখক আমাদেরকে যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলোর সাথে দেখি তো উদ্দীপকের বিষয়গুলোর মিল আছে কিনা। আচ্ছা দেখো, বই পড়ার প্রবন্ধে যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে, সাহিত্যের সার্থকতা, লাইব্রেরির গুরুত্ব, সাহিত্য চর্চার গুরুত্ব নাকি হাসপাতালের গুরুত্ব। আমরা কিন্তু দেখি যে উদ্দীপকের যে ব্যক্তিটি ছিলেন তিনি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বই পড়ার প্রতি গুরুত্ব দিতে গিয়ে কিন্তু আসলে তিনি লাইব্রেরিটা প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এই উদ্দীপকে আমরা কিসের গুরুত্ব দেখতে পাই? আমরা লাইব্রেরির গুরুত্ব দেখতে পাই। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। ইজি লাগছে তো না? ইজি বিজি একদম সিজি। এইটা কিন্তু অনেক সহজ। আমরা যত বেশি পরিমাণে প্রশ্ন সলভ করব তত বেশি পরিমাণে আমাদের জ্ঞানের প্রসারতা বৃদ্ধি পাবে। মালিয়ারা গ্রামের কৃষক বিমলের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও, অর্থাৎ সে কখনো স্কুল কলেজে যায় নাই, কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় নিজেকে জানা এবং ঋদ্ধ হওয়া তার সহজাত প্রবণতা। অর্থাৎ যদিও সে কখনো স্কুল কলেজে যায় নাই, কিন্তু সে বিভিন্ন বই টই পড়ে, অর্থাৎ অল্প অল্প জিনিস জেনে সে কিন্তু তার জ্ঞানের প্রসারতাটা অনেক বেশি বাড়িয়ে ফেলছে। তাই তিনি নিজস্ব অর্থায়নে ও গ্রামের যুবকদের সহযোগিতায় গড়ে তোলেন জ্ঞান চর্চার পাদপীঠ পাঠাগার। পাঠাগার মানে কি? পাঠাগার মানে হচ্ছে লাইব্রেরি। এখন আমরা দেখতে পাচ্ছি